আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমাদের জেন আয়ার থেকে অর্থাৎ 19th সেঞ্চুরি নোভেলের আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, স্কেচ দ্য ক্যারেক্টার অফ জেন আয়ার। ঠিক আছে, ইন দ্য নোভেল জেন আয়ার বাই শার্লট ব্রন্টি, অর্থাৎ শার্লট ব্রন্টির যে আমরা একটা উপন্যাস পড়েছি জেন আয়ারে, এখানে আমাদের নায়িকা জেন আয়ার, উনার চরিত্রটা কেমন ছিল, উনি মানুষটা কেমন ছিলেন, কেমন কি এভরিথিং আমরা যা জানি পুরোটাই বর্ণনা করব। তো এখানে আমরা বর্ণনা করার সময় তার কী কী নিয়ে আলোচনা করবো, আমরা প্রথমে হচ্ছে পুরো আনসারটিকে একটু আলোচনা করব বাংলায়, দেন আমরা লাইন বাই লাইন পুরো অর্থ সহ পড়বো, শেষে গিয়ে আবারও বাংলায় রিভিশন করবো যাতে এক ভিডিওতে একদম ফুল প্রস্তুতি হয়ে যায়। ঠিক আছে, আর বাকি কোর্সগুলো নেওয়ার জন্য আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন, হোয়াটসঅ্যাপ মাধ্যমে অথবা ফেসবুক মাধ্যমে ইনবক্স করতে হবে। তো দেখুন, স্কেচ দ্য ক্যারেক্টার অফ জেন আয়ার অথবা স্কেচ অফ জেন আয়ার একই কথা, এখানে স্কেচ দ্য ক্যারেক্টার একটু মিস্টেক হয়ে গেছে লিখতে, তো আপনারা বুঝে নেবেন। মূল কথা, জেন আয়ারের চরিত্র সম্পর্কে আমাদের লিখতে বলা আছে, হোয়াট ডু ইউ নো অ্যাবাউট জেন আয়ার, হোয়াট টাইপ অফ ওয়েম্যান ওয়াজ জেন আয়ার। যে কোনোভাবেই আসুক না কেন আমরা সিমিলার আনসার লিখব। তো কী লিখব জেনের ব্যাপারে, আমরা মূলত এই পয়েন্টসগুলো লিখব। কী কী পয়েন্ট? তার আর্লি লাইফ, অর্থাৎ একদম ছেলেবেলায়, ছোটোবেলায়, মেয়েবেলায় সে কী করেছে না করেছে, তার সিচুয়েশন কেমন ছিল সেটা নিয়ে আমরা উল্লেখ করব। ঠিক আছে, স্ট্রেংথ অ্যান্ড ডিটারমিনেশন, তার যে শক্তি, মানসিক শক্তি, এটা কোত্থেকে আসলো, কীভাবে, তার মধ্যে যে ডিটারমিনেশন ছিল সেটা নিয়ে আমরা একটু লিখব। তার স্বাধীনতা, একটু যখন বড় হয়ে যায় ছোট থেকে, তা আমরা কিন্তু দেখতে পারি সে কিন্তু ইন্ডিপেন্ডেন্ট একটা মেয়ে হিসেবে বেড়ে উঠতে চায়, তার মধ্যে সেলফ রিলায়েন্স, নির্ভরশীলতা, আত্মনির্ভরশীলতা তার মধ্যে চলে আসে। ভালো মানুষ হিসেবে তার মধ্যে ছিল কম্প্যাশন অ্যান্ড এমপ্যাথি। কম্প্যাশন মানে হচ্ছে অন্য মানুষের দুঃখ কষ্ট দেখে সেই দুঃখ কষ্টটা নিজে ফিল করা, নিজে, অর্থাৎ ভালো মানুষই যেটা। এমপ্যাথি বলতে বোঝায় হচ্ছে অন্য মানুষের দুঃখটাকে ঠিক তার মতো করেই ফিল করা। ঠিক আছে, অন্য মানুষের জুতা পরে তার পায়ের কষ্টটা বোঝা, এটাকে বোঝায়। আর আরেকটা বিষয় হচ্ছে তার মধ্যে কিন্তু নৈতিকতা জিনিসটা চলে আসে। আমি মানে অবাক হই যে মেয়েটা এত এত কষ্ট করে আসলে বড় হয়েছে, কিন্তু তার মধ্যে কিন্তু বাজে কোনো জিনিস আপনারা পাবেন না। অ্যান্ড ফাইনালি যেটা নিয়ে আমরা লিখবো সেটা হচ্ছে গ্রোথ অ্যান্ড ট্রান্সফরমেশন। সে যে বড় হলো, ধীরে ধীরে বড় হচ্ছে এবং তার মধ্যে যে পরিবর্তনটা, সেই পরিবর্তনটা নিয়ে আমরা লিখবো। তো চলুন আমরা হচ্ছে পুরো আনসারটিকে একটু বাংলায় দেখি, লাস্ট আরেকবার দেখবো জেন আয়ারের চরিত্র নিয়ে আমরা, অর্থাৎ জেন আয়ার মানুষটি কেমন ছিল এই উপন্যাসে। শুরুতে আমরা হচ্ছে একটা ইন্ট্রোডাকশন লিখবো, তবে আমরা ইন্ট্রোডাকশন কথাটি উল্লেখ করব না, সেটা বলেছি। ইন্ট্রোডাকশন উল্লেখ করার দরকার নেই, বাকি পয়েন্টসগুলোকে আমরা উল্লেখ করবো। এখানে একটা কোলন চিহ্ন, দুইটা ফোঁটা আর কি, ইস্টু, ওই চিহ্ন দিয়ে লিখবো, বা এমনিতে লিখলেও হবে। জেন আয়ার, জেন আয়ার ইজ দ্য মেইন ক্যারেক্টার অর দ্য প্রোটাগনিস্ট অফ দ্য নোভেল জেন আয়ার বাই শার্লট ব্রন্টি। শার্লট ব্রন্টির লেখা উপন্যাস প্রথমটাই হচ্ছে জেন আয়ার, তার মানে প্রথম চরিত্র বা প্রধান চরিত্র। সে কেমন ছিল? শি ইজ এ ইয়াং গার্ল হু গ্রোজ আপ টু বিকেম স্ট্রং অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট ওয়েমেন। এই গল্পে দেখানো হয় এই উপন্যাসে যে সে একটা বাচ্চা মেয়ে ছিল, ধীরে ধীরে বড় হচ্ছে, একটা স্বাধীন নারীতে পরিণত হচ্ছে, সেটাই কিন্তু আমাদের এই গল্পে দেখানো হয়। জেনস জার্নি ইজ এ সেন্ট্রাল ফোকাস। ওর জার্নিটা, যে জার্নি মানে হচ্ছে চাইল্ডহুড থেকে অ্যাডাল্টহুডে যাওয়া, এই জার্নিটা, তার জীবনের জার্নি, এই জার্নিটাই এই গল্পের ফোকাস অফ দ্য স্টোরি, অর্থাৎ প্রথম গল্প বা প্রধান গল্প, প্রধান অংশ। অ্যান্ড হার ক্যারেক্টার ইজ কমপ্লেক্স অ্যান্ড ওয়েল ডেভেলপড, এবং তার চরিত্রটা, এই চরিত্রায়নটা যে আমাদের রাইটার করেছেন খুবই জটিলভাবে, খুবই চমৎকারভাবে করেছেন। ওয়েল ডেভেলপ বলতে বোঝাই হচ্ছে মানে নিখুঁতভাবে ডেভেলপ করেছেন উনি এই চরিত্রটা। ঠিক আছে, অর্থাৎ কিছু নাটক উপন্যাসে দেখবেন যে কোনো কোনো ক্যারেক্টারকে আপনার ভালো লাগে, ওর দুঃখে দুঃখ পাইতে ইচ্ছা করে, ভালো মানে আনন্দে আনন্দ পেতে ইচ্ছে করে, এইভাবে হচ্ছে এই চরিত্রটাকে উনি তৈরি করেছেন। এই হলো আমাদের ইন্ট্রোডাকশন। চাইলে ইন্ট্রোডাকশানে আরও বড় তথ্য দিতে পারেন, কোনো সমস্যা নেই। এবার আমরা জেন সম্পর্কে লেখা শুরু করব। প্রথমে লিখবো হচ্ছে তার আর্লি লাইফ, আমরা এটাকেও পয়েন্ট করে লিখবো। আর্লি লাইফে কী করেছে? জেন্স চাইল্ডহুড ইজ ডিফিকাল্ট অ্যান্ড স্যাড। ওর আর্লি লাইফটা খুবই কষ্টের ছিল, ভালো ছিল না, স্যাড ছিল, দুঃখ ছিল। শি লিভস উইথ হার ক্রুয়েল আন্ট মিসেস রিড। মিসেস রিড নামক একটা বাজে মহিলার সাথে সে থাকতো। একই সাথে কার কে ছিল? অ্যান্ড হার আনকাইন্ড কাজিনস অ্যাট গেটশেড। গেটশেড হচ্ছে ওই জায়গাটার নাম, ওই বাড়ির নাম। অর্থাৎ ওই গেটশেডে উনি থাকতো কার সাথে? তার ক্রুয়েল একটা আন্টির সাথে, এবং বাচ্চা দুইটা ছিল, তার কাজিন ছিল আর কি। সেই কাজিনরাও খুব একটা ভালো ছিল না, এবং এই মহিলা সহ তার কাজিনরা সবাই এর সাথে বাজে আচরণ করতো। দে ট্রিট হার ব্যাডলি, এর সাথে আচরণটা করতো বাজেভাবে। অ্যান্ড মেক হার ফিল লোনলি অ্যান্ড আনওয়ান্টেড, এবং তাকে আনওয়ান্টেড ফিল, আনওয়ান্টেড মানে তোকে চাই না ভাই, তুই এখানে কেন আসিস, একটা এক্সট্রা উটকো ঝামেলা হিসেবে, এরকম। ঠিক আছে, ডেসপাইট দিস, এর পরেও জেন শোজ রেজিলেন্স অ্যান্ড কারেজ। জেন কি দেখিয়েছে? তার ধৈর্য, তার সাহস, স্ট্যান্ডিং আপ এগেনস্ট আনফেয়ার ট্রিটমেন্ট। এবং এই যে আনফেয়ার ট্রিটমেন্ট মানে অন্যায্য আচরণ, যে বাজে আচরণটা, এটার বিরুদ্ধে কিন্তু সে একটা সময় রুখে দাঁড়িয়েছে। সেই পুরো বিষয়টাকে আমাদেরকে এখানে দেখানো হয়, অর্থাৎ এই রুখে দাঁড়ানোর মতো সাহসী একটা নারী ছিল সে, এরকমই একটা ক্যারেক্টার হচ্ছে জেন ক্যারেক্টারটা।
স্ট্রেংথ অ্যান্ড ডিটারমিনেশন, এই ক্যারেক্টার মধ্যে শক্তি ছিল, ডিটারমাইন করার মতো ক্ষমতাকে বলা হচ্ছে ডিটারমিনেশন, তার ডিটারমিনেশন ছিল। ডিটারমিনেশন মানে হচ্ছে আমি বড় হব, আমি অমুক করব, আমি তমুক করব, এই মানে কথাটা যে মাথায় চিন্তা করতে পারে সেটাকে ফলাতে পারে, সেটাকে সাকসেস করতে পারে, ঠিক আছে। ওয়ান অফ জেনস ডিফাইনিং ট্রেড মানে হচ্ছে জেন সেই নারী যার মধ্যে স্ট্রেংথ আছে, ডিটারমিনেশন আছে, এটাকে বলা হয় ডেফিনেশন, এবং ট্রেড বলতে বোঝায় তার বৈশিষ্ট্য। জেনকে ডিফাইন করে এরকম একটা ট্রেড বা এরকম কয়েকটা বৈশিষ্ট্য হচ্ছে তার স্ট্রেংথ অ্যান্ড ডিটারমিনেশন, তার শক্তি। ডেসপাইট ফেসিং মেনি চ্যালেঞ্জেস, অনেক চ্যালেঞ্জ সে ফেস করেছে, তারপরেও শি ডাজ নট গিভ আপ, সে কখনোই হাল ছেড়ে দেয়নি। শি ভ্যালুস ফেয়ারনেস, এই ফেয়ারনেস বলতে বোঝায় হচ্ছে ন্যায় বিচার, ন্যায্যতা, সঠিক আচরণ সেটা, এই জিনিসটাকে সে মূল্য দিয়েছে। অ্যান্ড জাস্টিস, এবং জাস্টিসকেও সে মূল্য দিয়েছে। অলওয়েজ স্ট্যান্ডিং আপ ফর হোয়াট শি বিলিভস ইজ রাইট, সে যেটাকে সত্য সঠিক বলে মনে করতো সেই জিনিসটাকে সে সবসময়ই গুরুত্ব দিয়েছে। এরকম না যে উল্টোপাল্টা তেরামি করছে, তা না। দিস ডিটারমিনেশন হেল্পস হার ওভারকাম অবস্টাকেল, তার যে অবস্টাকেল বাধা বিপত্তিগুলো ছিল সেটাকে পাশ কাটিয়ে উঠতে, ওভারকাম করতে সাহায্য করেছে তার এই স্ট্রং ডিটারমিনেশন। অ্যান্ড শেপ হার ওন ডেস্টিনি, এবং একটা সময় গিয়ে কিন্তু সে তার নিজের ভাগ্যটাকে পরিবর্তন করে পেরেছে। ডেস্টিনি হচ্ছে ভাগ্য। ইন্ডিপেন্ডেন্স অ্যান্ড সেলফ রিলায়েন্স, ইন্ডিপেন্ডেন্স অ্যান্ড সেলফ রিলায়েন্স হচ্ছে স্বাধীনতা এবং নিজের প্রতি আত্মনির্ভরশীলতা। এই মেয়েটা এমন একটা ক্যারেক্টার, আমরা দেখতে পারি সে যত বড় হচ্ছে সে তত স্বাধীন হয়ে যাচ্ছে, সে কিন্তু একটু বড় হয়েই চাকরি করা শুরু করে দেয়, ঠিক আছে, সেখান থেকে বেশ কিছু টাকা পয়সা পায় এবং নিজে নির্ভরশীল হতে শুরু করে। জেন ভ্যালুস হার ইন্ডিপেন্ডেন্স অ্যান্ড সেলফ রিলায়েন্স, জেন নিজে তার স্বাধীনতাকে, তার সেলফ রিলায়েন্সটাকে, আত্মনির্ভরশীলতাটাকে খুবই গুরুত্ব দেয়। সে এই জিনিসটাকে মূল্য দেয়, ভ্যালু মানে মূল্য দেওয়া। শি ওয়ার্কড হার্ড, সে কঠোর পরিশ্রম করেছিল টু বিকেম এডুকেটেড, শিক্ষিত হওয়ার জন্য, পড়াশোনায় ভালো করার জন্য। অ্যান্ড সেলফ সাফিসিয়েন্ট, এবং নিজে সাফিসিয়েন্ট, সেলফ সাফিসিয়েন্ট মানে আত্মনির্ভরশীল হওয়ার জন্য সে চেষ্টা করেছে। আর কি করেছে? রিফিউজিং টু ডিপেন্ড অন আদার্স ফর হার হ্যাপিনেস, নিজের হ্যাপিনেসের জন্য অন্য মানুষের উপর নির্ভর করা সে এটাকে রিফিউজ করেছে, সেটাকে কখনো চায়নি, প্রত্যাখ্যান করেছে। দিস ডিপেন্ডেন্স, এই স্বাধীনতাটা, ইজ দ্য এভিডেন্ট হোয়েন শি লিভস থর্নফিল্ড হল যে সে ছেড়ে চলে যায়, এটাই হচ্ছে একটা প্রমাণ। আনউইলিং টু কম্প্রোমাইজ হার প্রিন্সিপাল ফর দ্য সেক অফ লাভ, এমনকি ভালোবাসার তাগিদেও সে হচ্ছে তার প্রিন্সিপাল মানে তার বিশ্বাস, তার নিজের চিন্তা ভাবনা, ইচ্ছা, নিয়ম যেটা সে মনে করে সেটাকে সে স্যাক্রিফাইস করতে রাজি না, বরং সে থর্নফিল্ড হল পর্যন্ত ছেড়ে যেতে রাজি, সে সেখান থেকে চলে যায়। কম্প্যাশন অ্যান্ড এমপ্যাথি, সে এমন একটা ক্যারেক্টার যার মধ্যে আমরা দেখতে পাই কম্প্যাশন, তার মধ্যে দয়া ছিল, মায়া ছিল, এমপ্যাথি ছিল। এমপ্যাথি মানে অন্যের দুঃখ কষ্ট নিজের মতো করে ফিল করা। অলদো জেন ইজ এ স্ট্রং উইল মানে হচ্ছে উইল পাওয়ার, ইচ্ছা শক্তি, কঠিন একটা ইচ্ছা শক্তিওয়ালা একটা মানুষ ছিল হচ্ছে জেন। তারপরেও শি অলসো পজেস কম্প্যাশন অ্যান্ড এমপ্যাথি, তারপরেও তার মধ্যে দয়া মায়া এটা ছিল, ঠিক আছে। শি কেয়ার্স ডিপলি ফর দোজ হু আর সাফারিং, যে কোনো মানুষ, যে মানুষটা কষ্ট পাচ্ছে, এই ধরনের মানুষের প্রতি আমরা জেনের মধ্যে মায়া দেখতে পেতাম। সাফারিংসের জন্যে জেনের কষ্ট হতো, উদাহরণস্বরূপ সাসেস হার ফ্রেন্ড হেলেন বার্নস অ্যাট লোড স্কুলে তার বন্ধু যখন মারা যায়, বান্ধবী যখন মারা যায়, তার চাইতে দুঃখী আর কেই বা হবে, ঠিক আছে। জেন্স কাইন্ডনেস এমপ্যাথি মেক হার এ সিম্প্যাথেটিক অ্যান্ড রিলেটেবল ক্যারেক্টার। এখানে আমরা বলতে পারি যে জেনের যে কাইন্ডনেস, তার যে দয়ার মনোভাব, এই বিষয়টা, তার যে এমপ্যাথি কি বলেছি, অন্য মানুষের দুঃখটাকে নিজের মতো বোঝার যে ক্ষমতা, এই বিষয়টার মাধ্যমে আমরা দেখতে পারি যে এমন একটা ক্যারেক্টার যে একটা সিম্প্যাথেটিক ক্যারেক্টার, অর্থাৎ অন্য মানুষের দুঃখটাকে সে ফিল করতে পারে, বুঝতে পারে। আর কি ছিল? মোরাল ইন্টিগ্রিটি। এখানে পরের পয়েন্টটা হচ্ছে মোরাল ইন্টিগ্রিটি মানে হচ্ছে নৈতিকতা, একটা মানুষের মধ্যে নৈতিকতার যে বিশ্বাসটা। ইন্টিগ্রিটি বলতেও বোঝায় হচ্ছে সততা বা স্ট্রং প্রিন্সিপাল, বা যার হচ্ছে মানে নৈতিকতা থাকার মতো যোগ্যতা যার আছে সেই মানুষটা। তো ওর মধ্যে হচ্ছে মোরাল ইন্টিগ্রিটি ছিল, সততা ছিল, অনেস্টি ছিল। জেন হ্যাজ এ স্ট্রং সেন্স অফ মোরাল ইন্টিগ্রিটি, তার মধ্যে নৈতিকতা এবং সততার সেন্সটা খুব পরিমাণে ছিল। শি রিফিউজেস টু ম্যারি মিস্টার রসেস্টার হোয়েন শি ডিভোর্সেস ডিসকভার্স হি অলরেডি হ্যাজ এ ওয়াইফ। মানে দেখেন বিষয়টা, ও কত ভালোবাসতো এই যে রসেস্টারকে, লোকটা কিন্তু খুব একটা ভালো ছিল না, যাই হোক, কিন্তু যখনই জানো যে ওর একটা বউ আছে তখন ও চাইলেই বিয়ে করতে পারতো, কিন্তু ও করে নাই।
কারণ ওর মধ্যে নৈতিকতা ছিল। হোয়েন সে ডিসকভার, সে যখন জানতে পারলো, ডিসকভার মানে জানতে পারা, আবিষ্কার করা, জানতে পারলো যে রসেটার বউ আছে, সে তাকে আর বিয়ে করতে রাজি হয় না, ইভেন দো শি লাভস হিম ডিপলি, যদিও তার ভালোবাসাটা অনেক অনেক গভীর ছিল। ঠিক আছে, দিস ডিসিশন রিফ্লেক্টস হার কমিটমেন্ট টু অনেস্টি, সততার প্রতি তার যে কমিটমেন্ট, সততা ভেতরে মোরাল প্রিন্সিপাল, তার মধ্যে যে নৈতিকতা, এই বিষয়টা আমাদেরকে দেখানো হয় যে এই ঘটনাটার মাধ্যমে যে রসেস্টারের বউ থাকছে, বউ যেহেতু আছে, সুতরাং সে আর তাকে বিয়ে করতে পারে না, এটা নৈতিক দিক থেকে কাজটা ঠিক নয়। ইভেন ইন দ্য ফেস অফ পার্সোনাল স্যাক্রিফাইস, এমনকি সে তার নিজের জীবনের একটা বড় স্যাক্রিফাইস করে দেয়। কি স্যাক্রিফাইস করে দেয়? ওই যে তার প্রিন্সিপাল, তার নিয়ম হচ্ছে, তার রুলস হচ্ছে সততা, সে অন্য মানুষের ক্ষতি করতে চায় না। ঠিক আছে, গ্রোথ অ্যান্ড ট্রান্সফরমেশন, সে এমন একটা মানুষ যার মধ্যে গ্রোথ দেখতে পাই, ট্রান্সফরমেশন দেখতে পাই, যত নাটক এগোচ্ছিল তার মধ্যে ট্রান্সফরমেশন, পরিবর্তন আসছিল। থ্রু আউট দ্য নোভেল, পুরো নোভেল জুড়ে জেন আন্ডারগোস সিগনিফিক্যান্ট গ্রোথ অ্যান্ড ট্রান্সফরমেশন, সে অনেক গ্রোথ, সিগনিফিক্যান্ট বলতে গুরুত্বপূর্ণ গ্রোথ এবং পরিবর্তনের মধ্যে দিয়ে সে যায়। কী রকম পরিবর্তন? শি লার্নস ফ্রম হার এক্সপিরিয়েন্স অ্যান্ড ম্যাচিউরস ইমোশনালিটি অ্যান্ড স্পিরিচুয়ালিটি, সে ধীরে ধীরে তার অভিজ্ঞতা থেকে আরও ম্যাচিউর হতে শেখে। কিসের ভেতরে ম্যাচিউর? কেমন ম্যাচিউর? ইমোশনালের দিক, মানে ইমোশনের দিক থেকে ম্যাচিউর হতে শেখে, স্পিরিচুয়ালিটি বা আধ্যাত্মিকতা, ধর্মের দিক থেকে সে আস্তে আস্তে ম্যাচিউর হতে শেখে। হার জার্নি ফ্রম এ লোনলি অরফান টু এ কনফিডেন্ট ওয়েম্যান, একটা একাকী এতিম মানুষ থেকে সে জার্নি করে যে আস্তে আস্তে বড় হচ্ছে কিসের দিকে? কনফিডেন্ট এবং স্বাধীন একটা নারী হিসেবে, ইজ দ্য সেন্ট্রাল থিম অফ দ্য স্টোরি। এটাই ছিল এই গল্পের প্রধান বা মূল গল্প। জেনের ক্যারেক্টারটাকেই তো দেখানো হচ্ছে। ঠিক আছে, তো কনক্লুশনে আমরা কী লিখবো? আমাদের প্রশ্ন ছিল হচ্ছে জেন কেমন মানুষ ছিল। ইন জেন আয়ার বা শার্লট ব্রন্টি, জেন আয়ার ইজ এ ক্যারেক্টার, জেন আয়ার এমন একটা ক্যারেক্টার হু এম্বডিজ, মানে যার মধ্যে ছিল, হু এম্বডিজ মানে যার মধ্যে এই জিনিসগুলো বিদ্যমান। কী বিদ্যমান? একটু মুখস্থ করবো। স্ট্রেংথ, সাহস, শক্তি, ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনতা, কম্প্যাশন, মানুষের জন্য দয়া, অ্যান্ড মোরাল ইন্টিগ্রিটি, নৈতিক সততা বা নৈতিকতা। এগুলো আমরা একটু কমেন্টে বা খাতায় লিখে প্র্যাকটিস করলে সবচেয়ে ভালো হয়। স্ট্রেংথ, ইন্ডিপেন্ডেন্স, কম্প্যাশন অ্যান্ড মোরাল ইন্টিগ্রিটি। হার জার্নি ফ্রম অ্যাডভার্সিটি, তার যে অ্যাডভার্সিটির দিক থেকে জার্নি, অর্থাৎ খারাপ একটা পরিবেশ থেকে, প্রতিকূল একটা সিচুয়েশন থেকে তার যে জার্নি টু সেলফ ডিসকভারি, তার নিজের স্বাধীনতার দিকে, নিজের দিকে আর কি, ইজ বোথ ইন্সপায়ারিং অ্যান্ড রিলেটেবল। এটা প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে রিলেটেবল, মানে আমার সাথেও মিলে যাবে, তোমার সাথে, আপনার সাথে মিলে যাবে, সবার সাথে মিলে যাবে, এবং একই সাথে ইন্সপায়ার হওয়ার যোগ্য, ইন্সপায়ারিং। তার এই লাইফ জার্নিটা, হার লাইফ জার্নি ইজ বোথ ইন্সপায়ারিং অ্যান্ড রিলেটেবল। জেন্স রিজিলিয়েন্স, জেনের যে ধৈর্য, শক্ত ক্ষমতা ছিল সেটা, অ্যান্ড ডিটারমিনেশন, এবং তার যে ডিটারমিনেশন ছিল, তার নিজের পথে নিজের থাকা, মেক হার এ টাইমলেস অ্যান্ড বিলাভেড লিটারারি হিরোইন। তাকে টাইমলেস মানে হচ্ছে এমন একজন মানুষ যেটা আজকের দিনেও বিখ্যাত, আজকের দিনেও বেলাভেড, তাকে সবাই ভালোবাসে, পছন্দ করে, 1000 বছর পরেও তাকে করবে, এরকম একটা সাহিত্যের নায়িকা হিসেবে মানে জেন জায়গা করে নিয়েছে। কেন? তার রেজিলেন্সের কারণে, তার ডিটারমিনেশনের কারণে, তার প্রত্যেকটা গুণের কারণে। তো এই ছিল হচ্ছে আমাদের প্রশ্ন উত্তর। আমরা পুরো প্রশ্ন উত্তরটিকে আরও একবার বাংলায় সামারি হিসেবে জানবো। আমাদের প্রশ্ন কি? জেন ক্যারেক্টারটা কেমন ছিল? স্কেচ দ্য ক্যারেক্টার অফ জেন আয়ার, হোয়াট ডু ইউ নো অ্যাবাউট জেন আয়ার, হাউ ওয়াজ জেন আয়ার, যাই হোক, ঠিক আছে। জেন মেয়েটা কেমন ছিল? শুরুতে আমরা একটা ইন্ট্রোডাকশন দিব যে জেন মেয়েটা হচ্ছে এই গল্পের, জেন আয়ার গল্পের হচ্ছে প্রোটাগনিস্ট বা হিরো বা হিরোইন। প্রোটাগনিস্ট মানে হচ্ছে মূলত সেন্ট্রাল ক্যারেক্টার, মূল চরিত্র, প্রধান চরিত্র, এবং সে একটা শিশু মানুষ। ছোটোবেলা থেকে সে ধীরে ধীরে যে একটা স্বাধীন নারীতে, স্ট্রং উইলড একটা মানুষ হিসাবে পরিণত হয়, এটাকেই আমাদের এই গল্পে মূলত দেখানো হয়। তো চলুন আমরা পুরো বিষয়টাকে ডিসকাস করি। যেমন আর্লি লাইফ নিয়ে আমরা প্রথমে কথা বলেছি, কি তার আর্লি লাইফটা খুব একটা ভালো ছিল না, খুবই কঠোর কিছু সময়ের মধ্যে দিয়ে গিয়েছিল। তার আন্টি ছিল বাজে একটা মহিলা, তার কাজিনরাও আসলে বাবা মা যেরকম বিহেভ করে ছেলেমেয়েরাও সেটাই করে। আন্টি যেহেতু খারাপ আচরণ করতো, আন্টির মেয়েরাও, ছেলেরাও হচ্ছে সেরকম বিহেভই করতো তার সাথে, ঠিক আছে। তো এই যে এখানে তাকে খুবই লোনলি, একাকী মনে হতো, সে নিজেকে একাকী মনে করতো। কিন্তু তারপরে আমরা দেখতে পারি যে এই সমস্ত ট্রিটমেন্ট বা এই সমস্ত আচরণের বিরুদ্ধে সে আস্তে আস্তে হচ্ছে কিন্তু লড়াই করে, আস্তে আস্তে কিন্তু সে নিজে মানে একটা সাহসী নারী হিসেবে নিজেকে দেখা দেয়। ইভেন একটা সময় যে একটা বাচ্চা তার কাজিন হচ্ছে তাকে মারছিল, সে তাকে একদম বন্য বিড়ালের মতো খাবলায় দিছিল জেন। তখনও সে একটু স্ট্যান্ড আপ টাইপের মানুষ ছিল। স্ট্যান্ডিং আপ মানে হচ্ছে রুখে দাঁড়ানো টাইপের একটা মহিলা ছিল, সব কিছু সহ্য সে করতো না। তার মধ্যে শক্তি ছিল, ডিটারমিনেশন ছিল। ডিটারমিনেশন বলতে আমরা বোঝাচ্ছি সে তার নৈতিকতার দিক থেকে সবসময়ই ডিটারমাইন্ড থাকতো, সে নৈতিকতা কখনো ছেড়ে যেতে রাজি ছিল না। স্ট্রেংথ মানে তার চরিত্রের মধ্যে ছিল শক্তি, সাহস। কেন শক্তি, সাহস? কারণ সে ছোটোবেলা থেকে কষ্ট ভোগ করতে করতে অভ্যস্ত। তার মধ্যে স্বাধীনতা,
এবং আত্মনির্ভরশীলতাটা ছিল। ছোটোবেলায় তো মানুষ স্বাধীন বা আত্মনির্ভরশীল হতে পারে না, কিন্তু সে ধীরে ধীরে হার্ডওয়ার্ক করতে করতে সে হচ্ছে অন্য মানুষের উপরে ডিপেন্ড করাটা ছেড়ে দেয়। সে নিজে নিজে একা একা স্বাধীনভাবে বাঁচার জন্যে চেষ্টা করে। ঠিক আছে, এমনকি আমরা দেখতে পারি যে সে যখন জানতে পারে যে তারই যে মানুষটাকে সে ভালোবাসে, মিস্টার রচেস্টার, সেই মানুষটার একটা বউ আছে, সেটা আগে জানতো না, যখন জানে তখন সে আর রচেস্টারকে বিয়ে করতে চায় না, ভালোবাসতো তারপরেও, কারণ এটা তার মোরালিটির বাইরে, তার আইডিওলজি এটাকে সাপোর্ট করে নাই। সে নিজের ধারণাটাকেই হচ্ছে নিজের বিশ্বাসটাকে, নিজের নীতির দিকেই সে ছিল, সে হচ্ছে এই জিনিসটাকে ছাড় দেয়নি। কম্প্যাশন অ্যান্ড এমপ্যাথি হচ্ছে তার চরিত্রের যে ভালো দিকটা আমরা পাই। হেলেন বার্নস যখন মারা যায়, সে দেখি যে এই বিষয়টা নিয়ে খুবই কষ্ট পায়। হেলেন বার্নকে সে অনেক অনেক ভালোবাসতো। এবং অন্যান্য যে দুঃখী মানুষগুলো খুব বেশি এই নাটকে উপন্যাসে দেখানো হয়নি, কিন্তু আমরা এখানে বলতেই পারি যে সে হচ্ছে সাফারিং করতো যে সমস্ত মানুষগুলো, সেই মানুষগুলোর প্রতি সবসময়ই দয়া তার মধ্যে ছিল। নৈতিক ইন্টিগ্রিটি বা সততা যেটা আমরা পাই, সেটা হচ্ছে আমরা যে ঘটনাটা আমরা একটু আগেই বলছি আর কি, সে যখন দেখে যে রচেস্টার একটা ওয়াইফ আছে, তো ইংল্যান্ডে হচ্ছে একজনের বউ থাকলে তাকে আর বিয়ে করা যায় না, হয় ডিভোর্স হতে হবে অথবা হচ্ছে বউ থাকা যাবে না। তো ও যখন এই বিষয়টা জানতে পারে, সে হচ্ছে আর তাকে বিয়ে করে না, কারণ তার কাছে অনেস্টি বা তার যে মোরাল প্রিন্সিপাল, নৈতিকতা যে বিষয়টা, এই বিষয়টা সে একটু বেশি গুরুত্ব দিয়েছে। সে হচ্ছে নিজের ব্যক্তিত্বটাকে, নিজের ভালোবাসাটাকে স্যাক্রিফাইস করে দেবে, কিন্তু সে ভুল পথে যাবে না। গ্রোথ অ্যান্ড ট্রান্সফরমেশন মানে হচ্ছে তার যে পুরো চরিত্রটাকে যে এক এক করে একটু একটু করে বর্ণনা করা হচ্ছে এখানে। আমরা দেখতে পাই যে শিশু একটা জেন আস্তে আস্তে বড় একটা নারীতে পরিণত হচ্ছে, যে শিশুটা ছোটোবেলায় খুবই কষ্ট পেয়েছে, কষ্ট করেছে, কিন্তু বড় হয়ে সেই মানুষটা খুবই সাহসী, খুবই শক্তিশালী মনের মানসিকতার একটা মানুষ, ইমোশনলেস টাইপের, মানে ইমোশনলেস তো না, ইমোশনের দিক থেকে সে খুব স্ট্রং হিসেবে বেড়ে ওঠে এবং আস্তে আস্তে সে একটা স্বাধীন নারী হয়ে ওঠে। কনফিডেন্ট মানে হচ্ছে তার মধ্যে আত্মবিশ্বাস চলে আসে। কনক্লুশনে গিয়ে আমরা পুরো বিষয়টিকে আরেকবার লিখব যে জেন এমন একটা নারী ছিল যার ক্যারেক্টারের মধ্যে সাহস, শক্তি, ইন্ডিপেন্ডেন্স, কম্প্যাশন, মোরাল ইন্টিগ্রিটি, অনেস্টি, প্রত্যেকটা ভালো ভালো গুণ যা যা মাথায় আসে সব লিখে দেবেন, সবই সঠিক। তার মধ্যে এই বিষয়গুলো ছিল এবং তার যে জার্নি, ছেলেবেলার যে অ্যাডভার্সিটি, একটা বাজে পরিবেশ থেকে সে ধীরে ধীরে জার্নি করে যে একটা কঠোর তো বলবো না, এখানে কি বলবো, ইন্সপায়ারিং একটা নারীতে পরিণত হয়। হার্ডওয়ার্কিং একটা নারী, একটা ইন্ডিপেন্ডেন্ট, একটা সেলফ রিলায়েন্ট একটা নারীতে, আত্মনির্ভরশীল একটা নারীতে পরিণত হয়, সেটা আমরা এই গল্পে দেখতে পারি। এবং তার মধ্যেকার যে গুণগুলোর কথা বললাম, এই গুণের কারণে আজকের দিনেও, এমনকি ভবিষ্যতে আগামীতেও সে সাহিত্যের একটা সেরা হিরোইন, সেরা একজন নারী হিসেবে প্রতিষ্ঠিত হলো। ঠিক আছে, এই হচ্ছে আমাদের প্রশ্ন উত্তরগুলো। আশা করি আপনারা এগুলো বেশ সহজভাবে বুঝতে পারছেন। আমাদের অন্যান্য ক্লাস সহ সমস্ত ক্লাস, হ্যান্ডনোট, এভরিথিং পেতে আমাদের ফেসবুক আইডি অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে জানাবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।